তো শুরু করুন। ফারিস মাহতাব দেওয়ানকে দেখিয়ে প্রাপ্তির দিকে ইশারা করল। উনি ওর বাবা। উনি ওনার মেয়েকে স্বইচ্ছায় আমার হাতে তুলে দিচ্ছে। বিয়ের সাক্ষী এবং কন্যার পিতা এখানে উপস্থিত। আশা করি বিয়ের সাক্ষী ও অভিভাবক পেয়ে গিয়েছেন। এখন দ্রুত বিয়ে পড়ানো শুরু করুন। কাজী আমতা আমতা করে ফারিসের দিকে তাকালো। ফের কাজী মাহতাব দেওয়ানের দিকে তাকাতেই মাহতাব তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে বলে, শুরু করুন কাজী সাহেব। মাহতাব দেওয়ান প্রাপ্তির মাথায় হাত রেখে বলল, আমি ওর বাবা, আপনি শুরু করুন বিয়ের প্রস্তুতি। কাজী সাহেব বিয়ের প্রস্তুতি শুরু করলেন, কিন্তু মুহূর্তের ব্যবধানে প্রাপ্তি ফারিসের সাথে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। প্রাপ্তির ছোট বুকটায় ধুকপুক শব্দে ছেয়ে গেল। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না। একদিনেই যেন প্রাপ্তির সব আশ্চর্যের সকল পর্যায়ে পার করে ফেলল। ফ্ল্যাশব্যাক। প্রাপ্তির চোখ মুখ লাল হয়ে আছে অতিরিক্ত কান্নার কারণে। কাবিননামায় সই করার সময় তার হাতটা কাঁপছিল। মাহতাব দেওয়ান তা লক্ষ্য করে প্রাপ্তির কাঁপা হাতটার উপর নিজের একটা হাত রাখল। কাঁদিস না মা, সব মেয়েকেই একদিন পরের ঘরে যেতে হয়। তোকে তো তবুও নিজের চোখের সামনে দেখতে পাবো। সাইন কর মা এখানে। মাহতাব দেওয়ান প্রাপ্তির মাথায় হাত রাখতেই প্রাপ্তি অশ্রুসিক্ত নয়নে মাহতাবের দিকে তাকালো। প্রাপ্তির চোখে পানি দেখে মাহতাব তার দৃষ্টি ফিরিয়ে নিল। ফারিস নির্লিপ্ত দৃষ্টিতে প্রাপ্তিকে পরখ করছিল। মাহতাব দেওয়ান আর প্রাপ্তিকে এতটা ইমোশনাল হয়ে পড়তে দেখে ফারিস ভ্রু কুঁচকাল। ফারিস মুখটাকে এমন করলো যেন এসব তার কাছে বিরক্তিকর ঠেকছে। ফারিস গলা ঝাড়ার ভঙ্গিতে কেসে উঠল। হ্যাঁ। ফারিসের গলা ঝাড়ার শব্দে প্রাপ্তির বুকটা ছ্যাদ করে উঠল। মাহতাব দেওয়ান ফারিসের দিকে তাকাতেই ফারিস ঘড়ি দেখিয়ে বলল, আমার হাতে সময় কম। এমনি অনেক রাত হয়ে গিয়েছে। বাড়িতে যাবে কখন তোমরা? তাড়াতাড়ি করো এখন। এইসব ইমোশনাল কর্মকাণ্ড তোমরা বাবা মেয়ে বাড়িতে যেয়ে করে নিও। তাছাড়া তোমার মেয়েকে কেউ ফাঁসিতে ঝোলাচ্ছে না। বাড়ির সবাই অনেক চিন্তা করছে তোমাদের জন্য, সেটা ভুলে যেও না। প্রাপ্তি কাপ্পা হাতে কাবিননামায় সাইন করতেই ফারিস তার কাছ থেকে দ্রুত কাগজটা টান মেরে নিয়ে নিল। ক্ষণকাল অপেক্ষা না করে ফারিস নিজে সাইন করার জায়গাটায় সাইন করে দিল। ফারিস এভাবে ছো মেরে প্রাপ্তির কাছ থেকে কাগজ নিয়ে নেয় প্রাপ্তি ভরকে গেল। লজ্জায় প্রাপ্তি আর ফারিসের দিকে তাকাতে পারল না। কাজী সাহেব বিসমিল্লাহ বলে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রাপ্তিকে কয়েকবার কবুল বলতে বলা হলো। প্রাপ্তি খুবই নিচু স্বরে কবুল বলে মাহতাব দেওয়ানের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। মাহতাব দেওয়ান প্রাপ্তির পাশের চেয়ারটাতে বসেছিল। তিনি মেয়ের মাথায় হাত রেখে প্রাপ্তিকে সান্ত্বনা দিতে লাগলেন। মাহতাব দেওয়ান নিজেও মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কান্না আটকাতে লাগলো। ফারিস আর চোখে প্রাপ্তিকে একবার দেখে নিল। ফারিস ভেবে পায় না, এইভাবে চোখ দিয়ে গঙ্গা যমুনা বইয়ে দেওয়ার কি আছে? তাকে কি কেউ বানের জলে ভাসিয়ে দিচ্ছে? কাজী সাহেব ফারিসকে কবুল বলতে বললেই ফারিস ক্ষণকাল অপেক্ষা না করেই কবুল বলে ফেলে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে, দোয়া ধরেন। দোয়া শেষ হতেই ফারিস নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। বর্তমান। মাহতাব দেওয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচ্চু তোমার মেয়েকে নিয়ে আসো, আমি বাইরে ওয়েট করছি। বলে ফারিস আর দাঁড়ালো না, বাইরে চলে এসে আয়ানকে কল করলো। আয়ান ফোন ধরতেই ফারিস বলল, হারামিটার কি অবস্থা? ওকে বস, আপনার কথা মতো একটা বদ্ধ রুমে হাত পা বেঁধে রেখে অবস্থায় আটকে রেখেছি। সেই রুমটায় ধীরে ধীরে সালফার ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ চলছে। কিছু সময়ের ব্যবধানে ওই শ্বাসকার্য আর স্বাভাবিকভাবে চলতে পারবে না। ওই রুমে টিকা ওর জন্য দুষ্কর হয়ে পড়বে। ফারিস ফোনে কথা শেষ করে পেছনে তাকাতেই দেখলো মাহতাব দেওয়ান প্রাপ্তিকে হাত ধরে গাড়ির দিকে নিয়ে আসছে। ফারিস প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে দেখলো প্রাপ্তি এখনো একটু পরপর ফুপিয়ে উঠছে। ফারিস তা লক্ষ্য করে দীর্ঘশ্বাস ছাড়ল। ফারিস এগিয়ে এসে গাড়ির পেছনের দরজা খুলে দাঁড়ালো। মাহতাব প্রাপ্তিকে পেছনের সিটটায় বসিয়ে দিল। তারপর নিজেও গাড়ির অন্য পাশটার দরজা খুলে উঠে বসলো। ফারিস গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। ফারিস এক হাতে হ্যান্ডেল ব্রেকটা ঘুরিয়ে গাড়ির মিররটা ঠিক করে নিল। তারপর ড্রাইভিং হুইলের উপর ফারিস দুই হাত রেখে গাড়ির মিররে প্রাপ্তিকে দেখে নিল। প্রাপ্তি গাড়িতে মাথা নুইয়ে বসে ফুপাচ্ছে। অপর প্রান্তে মাহতাব দেওয়ানো সামনে নিজের চোখে জল মুছে চলেছে। ফারিস তা লক্ষ্য করে বাঁকা হাসল। তারপর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। বদ্ধ রুমটায় ধীরে ধীরে সালফার ডাই অক্সাইড ছড়িয়ে পড়ায় রুমটা টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে। আন্দালিফ কাশতে কাশতে চোখ মেলে তাকালো। আন্দালিফ অজ্ঞান অবস্থায় থেকে নিজের সচেতনে ফিরে পেতেই বদ্ধ রুমটায় চোখ বুলিয়ে ভয়ে কেঁপে উঠল।
রুমের কর্নার ঘেঁষে একটা দুটো গ্যাস সিলিন্ডারের দিকে আন্দালিফের নজর পড়ল। দেখলো দুটো গ্যাস সিলিন্ডার থেকে সমানে সালফার ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে। গ্যাসের সিলিন্ডারের উপর মোটা রঙে লেখা সালফার ডাই অক্সাইড, নিচে বিপদ সংকেত দিয়ে লেখা প্রাণঘাতী। আন্দালিফ তা লক্ষ্য করে চেয়ার থেকে উঠতে নিল, কিন্তু বাধা পাওয়ায় নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো তার পুরো শরীর শক্ত রশি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আন্দালিফ জোরে চিল্লিয়ে উঠল। নো ব্লাডি ফারিস, তোকে আমি ছাড়বো না। দেখিস তোর পাখির সাথে যদি বাসর না সারি, আমার নামও আন্দালিব খান নয়। আন্দালিফের রুমে ক্যামেরা ফিট করা, সে কি বলছে কি করছে সব স্ক্রিনে বসে বসে দেখছে অয়ন। আন্দালিফ ফারিসকে গালি দিয়ে প্রাপ্তিকে নিয়ে বাজে কথা বলায় অয়ন একজন গার্ডকে ইশারা করলো। গার্ড গিয়ে গ্যাসের নিঃসরণ স্পিড আরেকটু বাড়িয়ে দিল। গ্যাস আগের তুলনায় বেশি বের হওয়ায় শ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়ল আন্দালিফের জন্য। আন্দালিফ সমানে কাশতে শুরু করলো। পরক্ষণে আয়নের আওয়াজ ভেসে আসলো আন্দালিফের কক্ষে। আন্দালিফের কক্ষে মূলত স্পিকার ফিট করা, আর সেটা দিয়েই আয়নের আওয়াজ ভেসে আসছে। ইউ ব্লাডি রাস্কেল, চুপচাপ বসে থাক। ভাই আর ভাবিকে নিয়ে আর একটা কথা মুখ দিয়ে বের করলে তোকে ওখানেই হাড্ডি বানাবো শালা। ফারিসের গাড়িটা শহরে পৌঁছানোর পর একটা মার্কেটের সামনে ফারিস তার গাড়ি থামালো। প্রাপ্তি আর মাহাতাব এখানে গাড়ি থামানোর কারণ ঠাউর করতে পারলো না। ফারিস গাড়ি থেকে নেমে প্রাপ্তির দিকে দরজা খুলে দিল। নেমে আয়। প্রাপ্তি আর মাহাতাব নামতেই ফারিস মার্কেটের ভেতরে চলে গেল। ফারিস একটা দোকান থেকে দুটো 3 পিস, দুটো বোরখা আর 2টা হেজাব পছন্দ করে স্টাফকে প্যাক করে দিতে বলল। প্রাপ্তি পুরো সময়টা ফারিসের দিকে গোল গোল চোখ করে তাকিয়েছিল। ফারিসের কাজ কারবার তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ফারিস হঠাৎ করেই তাকে বিয়ে করতে মরিয়া উঠেছিল, এই কারণটাও মাথায় আসছে না প্রাপ্তির। কি জানি কি হয়েছে ওনার, আমাকে কোন আকেলে বিয়ে করলো কে জানে। এখন যদি একটু পরে বলে বসে, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেক কাজ করতো তবে আমি এই বিয়ে করতাম না। প্রাপ্তি নিজ মনেই ফারিস কি বলবে চিন্তা করে নিজের মুখ চেপে ধরল। না, উনি যদি সত্যি এমন কিছু বলে তখন কি হবে আমার? প্রাপ্তি এসব চিন্তায় ডুবেছিল। তখনই 4টা শপিং ব্যাগ হাতে ফারিস প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। প্রাপ্তি আকাশকুসুম চিন্তায় ডুবে থাকা দেখে ফারিস প্রাপ্তির মুখের সামনে জোরে তুলি বাজালো। প্রাপ্তি হুঁশে ফিরতেই লজ্জায় মাথা নুইয়ে নিল। ফারিস তা লক্ষ্য করে মুচকি হাসলো। সেই হাসি কারো চোখে পড়ল না। নিজের হাতে থাকা একটা 3 পিসের শপিং ব্যাগ আর বোরখা শপিং ব্যাগ ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে দিল। যা তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। ফারিসের কথায় প্রাপ্তি চমকে ফারিসের দিকে তাকালো। কি হয়েছে, এভাবে তাকাচ্ছিস কেন? এভাবে বসে যে বাড়ি যাবি? বাড়ির কেউই কিন্তু এখনো জানে না আজকে কি কি ঘটেছিল, আর আমি তাদের এসব জানাতেও চাইছি না, এমনকি তোর আমার বিয়ের বিষয়টাও না। প্রাপ্তি ফারিসের কথায় আরো চমকে গেল। কি বলতে চাইছে ফারিস তার ছোট মাথায় কিছুই ঢুকছে না। বিয়ের কথা বাড়ির কাউকে জানাবে না, তাহলে বিয়েই বা কেন করলো? প্রাপ্তি মনটা নড়ে চড়ে উঠল। প্রাপ্তি পেছনে ঘুরে মাহতাব দেওয়ানের দিকে তাকাতেই মাহতাব কয়েক কদম এগিয়ে এসে প্রাপ্তির মাথায় হাত রাখলো। চিন্তা করিস না বোকামে, বাবা আছে তোর পাশে। আর যা করা হয়েছে সব তোর ভালোর জন্যই করা হয়েছে মা। ফারিসের কথা মেনে নে, তোর ভালোর জন্যই ও এমনটা বলেছে। এছাড়া পরিবারের লোকেরাও তো হঠাৎ বিয়ে হয়ে গিয়েছে, শুনলে কষ্ট হবে তাই না? প্রাপ্তি মাহতাবের কথায় মাথা নুইয়ে নিল। সে কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার মনে একটা কথা ঘুরছে, পরিবারের মানুষকে যেহেতু জানাবে না তাহলে বিয়েই বা করলে কেন? আর হঠাৎ বিয়ের কথা শুনে ফ্যামিলির সবাই কষ্ট পেতে পারে জেনেও কেন বিয়ে করলো? না করলেও তো পারতো। আর সে সব জেনে শুনে সব বুঝে কেন আব্বু এসব সাই দিল? প্রাপ্তিকে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস প্রাপ্তির হাতে দুটো শপিং ব্যাগ গুজে দিল। গো ফাস্ট। প্রাপ্তি লেডিস চেঞ্জিং রুমে চলে গেল। ফারিস প্রাপ্তির পেছনে পেছনে এসে চেঞ্জিং রুমের বাইরে দাঁড়িয়ে ফোন টিপতে লাগলো। মাহতাব দেওয়ান শপিং মল থেকে বের হয়ে নিচে চলে গিয়েছে। প্রাপ্তি একটা শপিং ব্যাগ খুলে দেখলো বেবি পিঙ্ক কালারের মধ্যে সিলভার সুতোয় কাজ করা, এর মাঝে আবার বাহারি ডিজাইনের সাদা পাথর বসানো গর্জিয়াস একটা 3 পিস। প্রাপ্তি সেটা পরে নিয়ে অন্য ব্যাগ থেকে একটা কালো বোরখা আর হেজাব বের করে পরে নিল। হেজাব বাঁধার সময় যা যা প্রয়োজন তার সব সেখানে দেয়া আছে দেখে প্রাপ্তি অবাক হলো। প্রাপ্তি বোরখা হেজাব পরে বের হতেই ফারিসের সাথে ঠাস করে একটা ধাক্কা খেলো। প্রাপ্তি চোখ তুলে উপরে তাকাতেই দেখলো ফারিস অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে।
প্রাপ্তি সেই দৃষ্টি লক্ষ্য করে লজ্জায় জমে গেল। ফারিস প্রাপ্তির আরও কিছুটা নিকটবর্তী হতেই ফারিসের গরম নিঃশ্বাস প্রাপ্তির উপর আছড়ে পড়তে লাগলো। প্রাপ্তি তা অনুভব করেই পেছনে যেতে লাগলো। প্রাপ্তিকে পিছাতে দেখে ফারিস প্রাপ্তির একটা হাত ধরে ফেলল। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল। পিছিয়ে যাবার কারণ কি ম্যাডাম? ফারিসের কথায় প্রাপ্তি আমতা আমতা করতে লাগলো। কি বলবে সে বুঝতে পারছে না। এর মতিগতি কিছুই তার বোধগম্য হচ্ছে না। প্রাপ্তি কিছু বলতে না পারায় লজ্জায় নিজের মুখটা নুইয়ে নিল। ফারিস তা দেখে মিটিমিটি হাসল। প্রাপ্তিকে জব্দ করতে পেরে তার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ফারিস প্রাপ্তির হাতটা ছেড়ে দাঁড়ালো। ফারিস প্রাপ্তির হাত ছেড়ে দিতেই প্রাপ্তি ফারিসের থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। ফারিস তা লক্ষ্য করে বলল, আজ সারাদিন অনেক চালিয়েছিস, আর চালাস না। এখন ভদ্র মেয়ের মতো আমার পিছু পিছু আয় বাড়িতে যেতে চাইলে। ফারিস আর কিছু না বলে শপিং মল থেকে বেরিয়ে যেতে লাগলো। প্রাপ্তি ফারিসকে বেরিয়ে যেতে দেখে সে ফারিসের পেছনে পেছনে পা বাড়ালো। প্রাপ্তি আসতেই ফারিস গাড়ির দরজা খুলে প্রাপ্তিকে ইশারা করলো গাড়িতে বসতে। প্রাপ্তি বসতেই ফারিস গাড়ির দরজা লাগিয়ে দিল। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বিয়ে সম্পূর্ণ হওয়ার আগের ফ্ল্যাশব্যাক। হাওড়ে আসতেই ফারিসকে যখন ওই গুন্ডাগুলো আটক করেছিল তখন ফারিস তার গান বের করে সবার দিকে তাক করে দাঁড়িয়েছিল। একজন খেলনা পিস্তল ভেবে সামনে আগাতেই ফারিস লোকটার পা বরাবর গুলি চালিয়ে দিয়েছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। ৮-১০ জন তা দেখে পালিয়েই গিয়েছিল। আর বাকি কয়েকজন ফারিসের দিকে দা চাপাটি নিয়ে দৌড়ে আসতেই ফারিস আরেকজনের পায়ে গুলি করেছিল। তখন সব দস্যুগুলো ভয় পেয়ে ফারিসের পথ ছেড়ে দিয়েছিল। ফারিস নিজের বাইক করে তখনই আন্দালিফের আস্তানায় যাত্রা শুরু করে। আন্দালিফ প্রাপ্তিকে খাটের নিচ থেকে বের করে প্রাপ্তির উপর ঝাঁপিয়ে পড়তে নিলেই ফারিস সেখানে চলে আসে। ফারিস আন্দালিফকে ইচ্ছে মতো মারতে মারতে নিচে নিয়ে আসে। আন্দালিফের গার্ডরা ফারিসকে বাধা দিতে চাইলে ফারিস তাদেরও ইচ্ছা মতো পেটায়। দুই গার্ড ফারিয়াকে নিয়ে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে বলে ফারিস না থামলে ফারিয়াকে মেরে ফেলবে তারা। ফারিহাকে দেখে ফারিস থামতে বাধ্য হয়। তখন সেই সুযোগে আন্দালিফ প্রাপ্তিকে জোর করে একটা গাড়িতে তুলে নিয়ে যায় নিজের সাথে। আন্দালিফ চলে যেতেই ফারিস ফারিয়ার মাথায় বন্দুক তাক করে রাখা গার্ডটার হাতে গুলি চালিয়ে দেয়। এরপর ফারিস সবগুলোকে ইচ্ছেমতো পিটিয়ে মাটিতে শুইয়ে দেয়। সে সময় আয়ান চলে আসে আরও অনেক গার্ড নিয়ে। ফারিস আয়ানকে নির্দেশ দিয়ে ফারিয়া সহ নেহা জ্যোতিকে হাসপাতালে নিয়ে যেতে বলে। ফারিস আয়ানকে কথাটা বলে আর দাঁড়ায়নি। নিজে স্পিড ফাইটার মোটরসাইকেলে চেপে বেরিয়ে পড়েছিল প্রাপ্তিকে বাঁচাতে। ফারিস বাইকে চেপে চোখের পলকেই আন্দালিফের গাড়ির গতি রোধ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। হাইওয়ের উপর ফারিস বাইক থেকে নেমে হাঁটতে হাঁটতে আন্দালিফের গাড়ির সামনে এসে দাঁড়ায়। আন্দালিফ গাড়ি থামিয়ে নেমে আসে। আন্দালিফ ফারিসের দিকে বলে, আরে আসেন আসেন সুমন্দি সাহেব, এখানেও এসে পড়লেন আপনি? ফারিস নির্বিকার চিত্তে জবাব দিল, এসেছি, তবে তোর সম্বন্ধী হিসেবে নয়, বাপ হিসেবে। ফারিস প্রাপ্তিকে দেখেই ইশারা করে বলল, আর তোর মা তোর গাড়িতেই আছে, যাকে তুই জোর করে তুলে এনেছিস। তাই তোর বাবা তোর মাকে বাঁচাতে এসেছে, বুঝেছিস? প্রাপ্তি গাড়ির ব্যাক সিটে বসে আছে। আন্দালিফ গাড়ি লক করে রাখায় প্রাপ্তি বের হয়ে আসতে পারছে না। ফারিসের কথায় আন্দালিফ অট্ট হাসিতে ফেটে পড়ল। আন্দালিফ গাড়িতে থাকা প্রাপ্তিকে দেখিয়ে বলল, মা তুই বাপ, তাহলে আমি কে? ফারিস ভিলেনি হাসি দিয়ে এগিয়ে গিয়ে বলল, তুই কুকুর, তাই তো আমার প্রপার্টিতে লোভ করছিস। আন্দালিফ রেগে তাকালো ফারিসের কথায়। তোর প্রপার্টি কি অধিকার তোর উপরে? আন্দালিফ প্রাপ্তির দিকে ইশারা করে বলল। ওর আসল বাবা আমার কি হয় বলতো? ফারিস কোনো উত্তর করল না, বরং বিরক্তিকর চোখে তাকালো আন্দালিফের দিকে। আন্দালিফ তাই নিজেই বলতে শুরু করলো, প্রাপ্তির আসল বাবা আমার ছোট ফুপির বর্তমান হাজব্যান্ড মুরসালিন শিকদার। দ্বিতীয় বিয়েটা যে আমার ফুপিকে করেছে সেটা তো তোর পরিবারের সকলেই জানার কথা, এবং সেই তুইও ভালো করেই জানিস। ফারিস আন্দালিফের কথায় মাথা ঘামালো না তেমন। আন্দালিফ ফের বলতে শুরু করলো, তিনি আমাকে অর্ডার করেছেন তার মেয়েকে বিয়ে করতে, আর তাই তোরা কেউ আমাকে বাধা দিতে পারিস না। তাছাড়া তোর আমাকে বাধা দেওয়ার অধিকারও নাই। আমি ওই মেয়েকে বিয়ে করবই। ফারিস এতক্ষণ শান্ত থাকলেও মুরসালিন শিকদারের জঘন্য চক্রান্তের কথা শুনে চুপ থাকতে পারল না। ফারিস আন্দালিফকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে। কি বললি তুই? আমরা বাধা দেওয়ার কেউ না, আমার বাধা দেওয়ার অধিকার নেই। অধিকার আছে না নেই তা ঠিক সময় আসলে ওই মুরসালিন শিকদারকে আমি দেখিয়ে দেব।
সেটা চিন্তা তোর করতে হবে না। তোর পাপের চিন্তা কর তুই। সেগুলোর প্রত্যেকটার হিসেব তিলে তিলে তোর থেকে আদায় করা হবে। ফারিস রাগের চোটে আন্দালিবকে মারতে মারতে আদমারা করে ফেলে। অয়ন সহ মাহতাব দেওয়ান সেখানে উপস্থিত হয় তখন। ফারিস আয়নের হাতে আন্দালিবকে তুলে দিয়ে ইশারা করে ওকে নিয়ে আটকে রাখতে। অয়ন আন্দালিবকে নিয়ে চলে গেলে ফারিস কল দেয় গাড়ি আনার। বাইকে অয়নের দায়িত্বে পাঠিয়ে দিয়েছে। প্রাপ্তি তখনও আন্দালিফের গাড়ির ভেতর জড়সড় হয়ে বসেছিল। ফারিস মাহতাব দেওয়ানকে মুসালিন শিকদারের ষড়যন্ত্রের কথা জানায়। মাহতাব তার শুনে রাস্তায় বসে পড়ে প্রাপ্তির ভবিষ্যতের কথা চিন্তা করে। ফারিস তখন মাহতাব দেওয়ানকে জোর গলায় সান্ত্বনা দেয়। চিন্তা করো না চাচু, তোমার মেয়ের পাশে আমি আছি, তবে আমার তার উপরে অধিকার চাই। মাহতাব চমকে তাকায় ফারিসের দিকে। কেমন অধিকার বাবা? আমি তোমার মেয়েকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। ফারিসের কথায় চমকালো মাহতাব। কিন্তু পরিবারের বাকি সবাই না জানে? বাকি সবাই পরে জানবে, এখন তাদের এসব বিষয়ে জানানোর কোনো প্রয়োজন নেই। ফারিসের কথা মাহতাব দেওয়ান মেনে নিলেন এবং সে সময় প্রাপ্তিকে নিয়ে ফারিস কাজী অফিসে চলে গেল। বর্তমান সেখানেই কিছুক্ষণ আগে ফারিস আর প্রাপ্তির আল্লাহর কালাম পড়ে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ফারিসের গাড়িটা দেওয়ান বাড়ির সামনে এসে থেমে গেল। হসপিটালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে রিজভি। তার হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো। একজন নার্স চেক আপ করে তার কন্ডিশন দেখে নিল। রিজভির অ্যাসিস্ট্যান্ট আসিফ রিজভির পাশেই দাঁড়িয়ে আছে। রিজভির মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। নার্স আসিফের দিকে তাকিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওনার ঘুম ভেঙে যাবে বলে নার্স কক্ষ ত্যাগ করলো। প্রায় 1 ঘন্টা পর রিজভির ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই আসিফ রিজভিকে উঠে বসতে সাহায্য করলো। রিজভি মাথার যন্ত্রণায় 2 হাতে মাথা চেপে ধরল। নিজেকে সাদা বেডের ওপর আবিষ্কার করে রিজভি চমকে উঠল। অজানা ভয়ে আশঙ্কা করে রিজভির শির দ্বারা বেশ শীতলতা নেমে আসলো। রিজভি মুহূর্তে হাত থেকে স্যালাইনের ক্যানোলা খুলে উঠে দাঁড়িয়ে পড়ল। রিজভির কর্মকাণ্ড দেখে আসিফ হা হয়ে তাকিয়ে আছে। ভাই কি করছেন ভাই? আপনি অসুস্থ ভাই, আপনার রেস্ট নেওয়া উচিত। চুপ কর তুই, তাড়াতাড়ি গাড়ি বের কর এই মুহূর্তে। আমাকে আন্দালিপুরের আস্তানায় পৌঁছাতে হবে। আসিফ রিজভির ধমকে জমে গেল, আর কিছু বলার সাহস পেল না সে। জি ভাই, আমি গাড়ি বের করছি। রিজভি নিজের জ্যাকেটটা পরে হসপিটাল থেকে দৌড়ে বেরিয়ে পড়ল। প্রাপ্তির ক্ষতির আশঙ্কা করে তার হাত পা জমে আসছে। আজ যদি আন্দালিফ হারামিটাকে পেয়ে যায় সে, তবে তাকে জমের দুয়ারে পাঠিয়েই সে ক্ষান্ত হবে বলে পণ করে নিয়েছে। গাড়িতে উঠে আসিফকে নির্দেশ দিল দ্রুত গাড়ি চালানোর জন্য। কিছু সময়ের ব্যবধানে রিজভি আর আসিফ সেখানে পৌঁছে গেল। আন্দালিফ, হারামির বাচ্চা, কোথায় আছিস তুই? নিচে নেমে আয় তাড়াতাড়ি। আজ যদি তোকে জ্যান্ত কবর না দেই, তবে আমার নামও মহসিন তালুকদার রিজভি নয়। কিন্তু রিজভির হুঙ্কার মিশ্রিত বাণী শুনে ভেতর থেকে কোনো সাড়া শব্দ ভেসে এলো না। রিজভি দৌড়ে ভেতরে প্রবেশ করতেই দেখল 20 জনের মতো গার্ড বেহাল অবস্থায় ফ্লোরে পড়ে আছে। কারো জ্ঞান আছে, আবার কেউ অচেতনভাবে ফ্লোরে পড়ে আছে। ফারিস এদের মেরে এইভাবে ফেলে রেখে গিয়েছিল। রিজভি একটা গার্ডের কলার ধরে টেনে তুলে মারতে লাগলো। বল, তোদের বস কোথায়? বস কোথায় আমি জানি না ভাই। জানিস না মানে? বল কোথায় আছে। বলে রিজভি আরো কয়েকটা ঘুষি দিল গার্ডটিকে। আর ওই মেয়েটা কোথায়, যাকে আন্দালিফির জোর করে তুলে এনেছিল? বলছি ভাই বলছি, বস ওই মেয়েটাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। আর আজমের দেওয়ান ফারিস মানে মেয়েটার সম্পর্কে ভাই হবে হয়তো। সে আমাদের মেয়ে বসের পিছু চলে গিয়েছে। ওই মেয়েটাকে বাঁচাতে সত্যি বলছি ভাই, আমরা আর কিছুই জানি না। রিজভি গার্ডটার কলার ছেড়ে দিয়ে আসিফকে নির্দেশ দিল। আসিফ, গাড়ি ঘোড়া দ্রুত এখনই বের হতে হবে। জি ভাই। কিছু সময় পর আসিফ আন্দালিফের গাড়িটা হাওরের ওপর লক্ষ্য করলো। আন্দালিফের গাড়িটার পাশে নিজেদের গাড়িটাও থামালো আসিফ। ভাই আন্দালিফের গাড়ি। রিজভির কথা শুনে দ্রুত গাড়ি থেকে নেমে সেটার কাছে চলে গেল। দেখলো গাড়ির কাঁচ ভেঙে পড়ে আছে আর গাড়িতে কেউ নেই। রিজভির মস্তিষ্ক ফেটে যাচ্ছে প্রাপ্তির চিন্তায়। গাড়ির ফাটা কাঁচ আর ধস্তাধস্তির নিশান জানান দিচ্ছে হয়তো এখানে ফারিস আর আন্দালিফের মাঝে মারামারি হয়েছে আর প্রাপ্তিও নেই এখানে। তাহলে কি আজমির দেওয়ান ফারিস প্রাপ্তিকে বাঁচিয়ে নিয়ে গেল? রিজভির আগে হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে নিল। কিন্তু আন্দালিপুর হারিমাটাই বা কোথায়? ওকে হাতের কাছে পেলে তো আমি আঁচুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো।
রিজভী তাও নিশ্চিন্ত হতে পারছে না। কিভাবে বুঝবে যে প্রাপ্তি আসলেই সেফ আছে কিনা? ফারিসের গাড়িটা ঠিক রাত 1টায় এসে থামলো দেওয়ানবাড়ির সামনে। ফারিস প্রাপ্তি আর মাহতাব দেওয়ানকে বলে দিল ভেতরে চলে যেতে। তারা নামতেই ফারিস গলা ঝেড়ে নিল। চাচু, তোমার মেয়েকে বলে দিও এখন থেকে নিজের ভালোটা বুঝতে শিখতে। আর আজ যা হলো তা কাউকে জানানোর প্রয়োজন নেই, নয়তো সবাই এইসব শুনে প্যানিক করে অবস্থা খারাপ করে ফেলবে। সঠিক সময় আসলে সবাই সবটা জানতে পারবে। ফারিস আর চোখে একবার প্রাপ্তিকে পরখ করে নিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রাপ্তি তখনও মাথা নুইয়ে রেখেছিল। আজ সে ফারিসের কাছে কৃতজ্ঞ, কিন্তু তাকে হঠাৎ বিয়ে করে নেয়ার কারণটা কি তা বুঝতে পারল না প্রাপ্তি। ফারিসের গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে প্রাপ্তি চমকে তাকালো। এত রাত হয়ে গিয়েছে, অথচ বাড়িতে না এসে কোথায় যাচ্ছে লোকটা? অদ্ভুত তো। প্রাপ্তি নিজ মনে এসব চিন্তা করছিল আর হাত মোচড়াচ্ছিল। এ কি বাবা, এখন আবার কোথায় চললি? এ তো রাত হয়ে গিয়েছে, এখন বাড়িতে না এসে কোথায় যাচ্ছিস? ফারিস মাহতাবের কথায় গাড়ি ঘোরাতে ঘোরাতে নির্লিপ্তভাবে জবাব দিল। চাচু, আমার কিছু জরুরি কাজ আছে, তাই যেতেই হবে। আর যদি বাসায় আসি তবে কাল সকালে আসবো। এখন চলি। ফারিস গাড়িটা চোখের আড়ালে চলে যেতেই মাহতাব প্রাপ্তির হাত ধরল। চল মা, ভেতরে চল এবার। মাহতাব আর প্রাপ্তি ভেতরে প্রবেশ করতেই দেখল সদর দরজাটা আগে থেকেই খোলা। পারভিন ড্রয়িং রুমে চিন্তিতভাবে সমানে পায়চারি করেই যাচ্ছে। ইব্রাহিম দেওয়ান আর রসনারা চিন্তায় মুখ করে বসে আছে সোফায়। প্রাপ্তি আর মাহতাবকে প্রবেশ করতে দেখেই পারভিন মাহতাবের দিকে তেড়ে এলো। তুমি কি গো, হ্যাঁ? সে কখন বলেছিলে আজকে মেয়েকে কোচিং থেকে নিয়ে গিয়ে নাকি কিশোরগঞ্জ শহরটা ঘুরিয়ে দেখাবে, তা এখন তোমার ঘোরা শেষ হলো? হ্যাঁ, চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। এত রাত করলে কেন তোমরা? হয়েছে হয়েছে, এবার তো শ্বাস নাও একটু। আর বলো না, পথে এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে জোর করে বাপ মেয়েকে নিয়ে গেল তার বাসায়, তাই তো একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বুঝলাম। তা মেয়ের জন্য কি কিনলে? পারভিন একটু আগে মাহতাবকে কল করেছিল। তখন মাহতাব বলেছিল যে প্রাপ্তিকে নিয়ে মার্কেটে গিয়েছে জামা কাপড় কিনতে। মাহতাবের মিথ্যে কথার বাহার শুনে প্রাপ্তি মাহতাবের দিকে গোল গোল চোখ করে তাকালো। সে অবশ্য মিথ্যে বলার কারণটা বুঝতে পেরেছে। মাহতাব প্রাপ্তির গোল গোল অবিশ্বাস্য তাকানিতে কিছুটা লজ্জা পেল। পারভিন প্রাপ্তির দিকে এগিয়ে গেল। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন মা? তোর আব্বু তোকে কিছু খাওয়ায়নি? প্রাপ্তি মেকি হেসে বলল। কি যে বলো আম্মু, খাওয়াবে না কেন? আব্বুর সাথে আজ অনেক জায়গা ঘুরেছি আর অনেক কিছু খেয়েছিও। তাহলে তোকে অমন ক্লান্ত দেখাচ্ছে কেন? সারাদিন ঘুরে করেছি তো, তাই হবে হয়তো। পারভিন প্রাপ্তির হাতে থাকা শপিং ব্যাগ দেখে বলল। দেখি দেখি কেমন জামা কাপড় কিনে দিল তোর আব্বু তোকে। পারভিন জামা কাপড় দেখে বলল। তোর বাবার পছন্দ আমার কাছে কখনো ভালো না লাগলেও আজকের কাপড় চোপড় দেখে মনে হচ্ছে ও রুচি হয়তো ভালো হয়েছে একটু। মাহতাব পারভিনের কথায় বিষম খেলো। কয়েকবার কেসে উঠল। প্রাপ্তি মাহতাবের দিকে তাকিয়ে বিষম খাওয়ার কারণ বুঝতে পেরে মনে মনে হাসি পেল তার, তবে সামনে তা প্রকাশ করলো না। পারভিন তো আর আসল কাহিনী কি তা জানে না, আর বোঝারও উপায় নেই যে এগুলো মাহতাব নয় বরং ফারিস প্রাপ্তিকে পছন্দ করে কিনে দিয়েছিল। প্রাপ্তি ফ্রেশ হতে উপরে চলে গেল। প্রাপ্তি ফ্রেশ হয়ে বিছানায় বসতেই পারভিন 1 প্লেট ভাত নিয়ে আসলো প্রাপ্তির জন্য। পারভিন নিজের হাতে তুলে প্রাপ্তিকে খাইয়ে দিতে লাগলো। ঠিক সেই সময় ল্যান্ডলাইনে একটা কল আসলো। সচরাচর এই ল্যান্ডলাইনে তেমন কল আসে না, তাও আবার এত রাতে। কে কল করতে পারে ভেবে প্রাপ্তি আর পারভিন একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকালো। প্রথমবার কল হয়ে কেটে যেতেই দ্বিতীয়বার পারভিন কল রিসিভ করলো। প্রথমে সালাম আসলো। পারভিন সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? টেলিফোনের ওপাশের লোকটা গলা ঝেড়ে নিয়ে বলল, ম্যাম, আমি ইউসিসি কোচিং থেকে বলছি। ও আচ্ছা, বলেন কি বলবেন। কথাটা বলে পারভিন প্রাপ্তির দিকে তাকালো। প্রাপ্তির কেমন ভয় হতে লাগলো। বলেছিলাম কি ম্যাম, সামনে তো অ্যাডমিশন এক্সাম, তাই আমরা খোঁজ নিচ্ছিলাম স্টুডেন্টরা বাসায় ঠিক মতো পড়াশুনো করছে কিনা। ও আচ্ছা, তাই বলেন। জি ম্যাম, প্রাপ্তি কেমন পড়াশুনো করছে? রিজভী ফোনটা এই পর্যায়ে কেড়ে নিয়ে নিজের কানে ঠেকালো। এই মুহূর্তে কি করছে ও? ও ঠিক আছে তো? উদ্বিগ্নভাবে প্রশ্ন করলো লোকটা। এই কথাগুলো আগের তুলনায় অনেকটা ভারী শোনালো পারভিনের কানে। লোকটার প্রশ্নে পারভিন কিছুটা থতমত খেয়ে গেল। পারভিন প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ও ঠিক আছে, আমার সামনে বসে আছে আর পড়াশোনা করছে ঠিকঠাক। চিন্তা
করবেন না। রিজভী আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না ফোনে। কোচিংয়ের ম্যানেজারের কাছে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণে সে একটু স্বস্তি পেল। প্রাপ্তির খোঁজ কিভাবে পাওয়া যায় তা ভাবতে ভাবতেই প্রাপ্তির কোচিংয়ের কথা মাথায় আসে রিজভীর। রাত 1টায় রিজভী কোচিং মালিকের বাড়ি গিয়ে সেখান থেকে মালিক সহ ম্যানেজারকে তুলে নিয়ে আসে। তারপর প্রাপ্তির দেয়া প্রয়োজনীয় ডিটেলস থেকে ল্যান্ড নাম্বার খুঁজে প্রাপ্তির বাসায় ফোন দেয়। প্রাপ্তির খোঁজ পেয়ে তারপরই রিজভী স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখতে দেখতে কেটে গিয়েছে 1 মাস। ফারিস সেই দিন সকালেই ফিরবে বলে চলে গেলেও দেওয়ান বাড়িতে আর যায়নি সে। নিজের কাজ শেষ করে ঢাকায় ফিরে গিয়েছিল ফারিস। আজ 1 মাস হতে চলল রিজভী আন্দালিফের খোঁজ করে যাচ্ছে, কিন্তু আন্দালিফের ছায়াটুকুও সে হদিস করে উঠতে পারছে না। আন্দালিফের সব গোপন আস্তানের কথা রিজভীর অজানা নয়। সে সব জায়গায় খোঁজ করেও ফলাফল শূন্যই। আন্দালিফকে নিজের হাতে শাস্তি দেওয়ার পর্যন্ত রিজভীর মন শান্ত হবে না। এই 1 মাস রিজভী কয়েকবার প্রাপ্তির সামনে গেলেও প্রাপ্তি রিজভীকে দেখে ভয়ে সিটিয়ে গিয়েছে। প্রাপ্তি এমন ভয়ের কারণ রিজভীর অজানা নয়। প্রাপ্তি যে পরিস্থিতিতে ওখানে ছিল সে সময় তাতে যে কোনো মেয়ের এসব সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে ভয় পাবে এটাই অস্বাভাবিকের নয়। তবে রিজভী ভীষণ খারাপ লাগছে। প্রাপ্তি ভাবছে রিজভীও আন্দালিফের মতো খারাপ। তাছাড়া রিজভী আন্দালিফের মামাতো ভাই। এসব ভেবেই প্রাপ্তি রিজভীকে দেখে ভয়ে মাথা নিচু করে চলে যায়। প্রাপ্তির এইরকম ইগনোরে রিজভীর ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। সে এসব ভেবে মুক্তির একটা পথ দেখেছে কেবল। আন্দালিফকে খুঁজে বের করে প্রাপ্তির সামনে তাকে তার প্রাপ্য শাস্তি দিলেই সে ক্ষান্ত হবে। কিন্তু চিরুনি অভিযান চালিয়েও রিজভী আন্দালিফের কোনো হদিস পাচ্ছে না। অপরান্তে প্রাপ্তির বিয়ে হয়ে যাওয়ার কথাটিও রিজভীর অজানা। সে যখন এই নির্মম সত্যিটি সম্পর্কে জানতে পারবে তখন আর শান্ত থাকতে পারবে কি? নাকি হাজার গুণ হিংস্রতা নিয়ে ফিরে আসবে প্রাপ্তি আর ফারিসের জীবনে? তা পরিস্থিতিই জানাবে আমাদের। প্রাপ্তিদের কোচিংয়ে আজ বিদায় অনুষ্ঠান। 5 দিন পর থেকেই বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম শুরু হবে তাদের। প্রাপ্তি আর আনিশা আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে বাড়ি থেকে। প্রথমে তারা ঠিক করেছে মার্কেটে যাবে, একটু ঘোরাঘুরি করবে, তারপর কোচিংয়ে যাবে। আসার সময় আরও বান্ধবীদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে আইসক্রিম ফুচকা খেয়ে ফিরবে। এরপর তো আর এদের সাথে দেখা হয় না হয় তার কোনো সিউরিটি নেই। তাই আজ সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে সেটা স্মৃতি হিসেবে জীবনে মনে গেঁথে রেখে দিবে বলেই ঠিক করেছে প্রাপ্তি আর আনিশা। প্রাপ্তি আর আনিশা সিএনজিতে বাসায় ফিরছিল। বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই। আনিশা প্রাপ্তিকে লক্ষ্য করে দেখেছে অনেকবার। কোচিংয়ে অনুষ্ঠানের শুরুর পর থেকেই প্রাপ্তি কেমন যেন একটা গুটিয়ে আছে। বিশেষ কথাবার্তা বলছে না, কিছু একটা ভেবে বারবার কোথায় যেন ডুবে যাচ্ছে। আনিশা প্রাপ্তির গা ছুঁয়ে ধাক্কা দিল। প্রাপ্তি ধরফরিয়ে ভাবনা থেকে বেরিয়ে এলো। আজকাল প্রাপ্তির মনটা প্রায় সময়ই খারাপ যায়। মন খারাপের কারণ ইদানিং প্রাপ্তি নিজেও ঠাউর করতে পারে না। তার মনে হয় ভেতরটা যেন শূন্য মরুভূমিতে পরিণত হচ্ছে ধীরে ধীরে। কার জন্য এত অপেক্ষা? কার আসার কথা? তার এই মনের কুঠুরিতে কে আসবে প্রাপ্তি বুঝতে পারে না। আনিশা প্রাপ্তির দিকে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে রে? তোর অনেকক্ষণ থেকেই দেখছি তুই মনমরা হয়ে আছিস। প্রাপ্তি আনিশার প্রশ্নে আমতা আমতা করে উত্তর করলো, কই না তো। মিথ্যে বলিস না আমার সাথে। যেটা তুই পারিস না তার করার অভিনয়টাও দয়া করে করিস না বোন। এমন ঝটপট বলতে কি হয়েছে তোর? এখন ঝটপট বল তো কি হয়েছে তোর? কার বিরহে গা ভাসিয়ে ডুবে বসে থাকিস বল তো আমাকে। হুম হুম। প্রাপ্তি আনিশার কথায় মৃদু হেসে দিল। দিব এক কিল। কার বিরহে আবার? আমার কি জামাই আছে যে আমি তার বিরহে ডুবে থাকবো? কথাটি বলে শেষ করতেই প্রাপ্তির মনে পড়ল আসলেই তো তার একটা জামাই আছে। ফারিসের সাথে তো তার বিয়ে হয়ে গিয়েছে। এটা মাঝে মধ্যে তার মনেই থাকে না। মনে থাকবেই কিভাবে? 8-10টা স্বাভাবিক মানুষের মতো তো তাদের সম্পর্ক নয়। সেই যে গেল, তার তো আর খোঁজ খবর নিল না। প্রাপ্তির ধারণা তাকে যে ফারিস বিয়ে করেছিল সেটা হয়তো ফারিস এতদিনে ভুলেই গিয়েছে। আনিশা শয়তানি হাসি দিয়ে বলল, কি জানি, জামাই থাকলে থাকতেও পারে, না হলে তুমি কার চিন্তায় এত ডুবে থাকো? হ্যাঁ। আনিশার কথায় প্রাপ্তি বিষম খেল। প্রাপ্তি চোখ বড় করে টলমল করতে করতে আনিশার দিকে তাকালো। প্রাপ্তি আনিশার পিঠে একটা দুম করে কিল বসিয়ে দিয়ে বলল, সব সময় বেশি বুঝিস তুই। দাঁড়া, আমার প্রতিবেশী ভাইয়ার কাছে যদি বিচার না দিই তবে আমার নামও প্রাপ্তি না।
প্রাপ্তির কথায় আনিশা মুখ ভেঙালো। ওরে আমার প্রতিবেশী ভাইয়ের বোন, তোর ওই প্রতিবেশী ভাইকে আমি ভয়টই পাই না, বুঝেছিস? প্রাপ্তি মুখ বাঁকিয়ে নিল। সেটা রুহান ভাই সামনে আসলে তুই তাকেই বলিস। প্রাপ্তি আর আনিশার কথা বলতে বলতেই সিএনজির মোড়ে দোকানের কাছে এসে থেমে গেল। এখান থেকে প্রাপ্তির বাড়ি 5 মিনিটের রাস্তা। সিএনজিটা রোহান দাঁড় করিয়েছে। সিএনজিটা থামতেই রোহান সিএনজির ভেতরে উকি দিয়ে প্রাপ্তি আর আনিশাকে দেখে নিল। কি ব্যাপার, তোরা এত দেরি করলি কেন? কোচিংয়ে বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে 2টায়, আর এখন বাজে 4টা। কোথায় ছিলে এতক্ষণ তোরা? প্রাপ্তি উত্তর দিতে নিলেই আনিশা রোহানের প্রশ্নে তেতে উঠল। তাতে আপনার কি মশাই? আপনি যে আমাদের গাড়ি আটকে রেখে অহেতুক প্রশ্ন করেই যাচ্ছেন, তাতে বুঝি আমাদের লেট হচ্ছে না? রোহান আনিশার কথায় চল শক্ত করে নিল। বদমাইশ মেয়ে একটা, সব সময় বেয়াদবি করতে করতে এটা তোর অভ্যাসে পরিণত হয়েছে। আমার কি তা কিছুদিন পরেই টের পাবি। এখন কিছু বললাম না। আনিশা রোহানের এমন শান্ত হুমকিতে স্ট্যাচুর মতো বসে রইল, আর একটি কথাও না বলে মাথা নুইয়ে নিল। প্রাপ্তি তা দেখে আনিশার কানে কানে বলল, তুই না বললি তুই আমার প্রতিবেশী ভাইকে ভয় পাস না, তাহলে তাকে দেখে এখন ভেজা বেড়াল হয়ে গেলি কেন? সিএনজি ড্রাইভারকে ইশারায় দাঁড়াতে বলে রোহান দোকান থেকে অনেকগুলো চকলেট, চিপস, আইসক্রিম কিনে আনলো। সেগুলো সিএনজিতে বসে থাকা প্রাপ্তি আর আনিশাকে দিয়ে দিল। তারপর ড্রাইভারকে ইশারা করলো বাড়িতে পৌঁছে দিতে। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি দিন। প্রাপ্তির অ্যাডমিশনের বাকি আর 2 দিন। প্রাপ্তি আর আনিশা ফারিসদের বাসা থেকেই ঢাকা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দেবে। বারিশা সকালেও ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি মাহতাব দেওয়ান তাদের সেখানে দিয়ে আসে। মাহতাব দেওয়ান প্রাপ্তি আর আনিশাকে নিয়ে ঢাকায় ফারিসদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রাপ্তি আর আনিশা তাদের প্রয়োজনীয় সব কিছু আগেই গুছিয়ে নিয়েছিল। প্রাপ্তির মনটা কেমন যেন আনচান আনচান লাগছে, বারবার বুকটা ধুকপুকিয়ে উঠছে। প্রায় 1 মাস পর আবার ফারিসের মুখোমুখি হতে যাচ্ছে সে। কিছুটা লজ্জা আর ভয়ে প্রাপ্তির মনে নানা কল্পনা জল্পনার সৃষ্টি হচ্ছে। প্রাপ্তি নিমিষেই লাজুক হচ্ছে, তো আবার ভয়ে বুকে হাত দিয়ে চেপে ধরছে। এক অজানা অনুভূতি খেলা করতে লাগলো তার পুরো মস্তিষ্ক জুড়ে। বারবার এক অস্থির শিহরণে জমে যাচ্ছে প্রাপ্তির ছোট্ট দেহ, মনখানা। ড্রয়িং রুমে কিছু একটা ভেবে চিন্তিত মুখ করে এপাশ ওপাশ পায়চারিতে ব্যস্ত মুরসালিন শিকদার। মুরসালিন শিকদারের দ্বিতীয় স্ত্রী রোজিনা শিকদার ব্রুকুচকে স্বামীর মতিগতি বোঝার চেষ্টা করছে। রোজিনা দুবার ডাক দিল মুসাল্লিনের নাম ধরে, কিন্তু মুসাল্লিন শিকদার কোথায় যেন বেখেয়ালিভাবে ডুবে বসে আছে। বিধায় তার থেকে কোনো সাড়া শব্দ পেল না রোজিনা শিকদার। রোজিনা মুসাল্লিনের কাছে এগিয়ে গেল। রোজিনা পেছন থেকে হাত ঢুকিয়ে মুসাল্লিনের একটা বাহু টেনে ধরল। মুসাল্লিন হকচকিয়ে পেছনে তাকাতেই রোজিনাকে দেখল তার দিকে জহুরির চোখে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আগে তুমি বলো, কি নিয়ে এত ভাবছো তখন থেকে? মুসাল্লিন মুখটা গম্ভীর করে জবাব দিল, তোমার ভাইপোর খোঁজ করছি। এতদিন হয়ে গেল ছেলেটার কোনো দেখা সাক্ষাৎ নেই, আর ফোনটাও তো বন্ধ বলছে। রোজিনা মুসাল্লিনের কথায় তেমন গুরুত্ব দিল না। ওহ, এ আর তেমন কি, কোথাও হয়তো মদ খেয়ে মাস্তানি করছে, নয়তো কালো ধান্দা চালাতে ব্যস্ত হবে হয়তো। আরে না, তুমি বুঝতে পারছো না। প্রায় 1 মাস হতে চললো, ও বাড়িতেও ফিরেনি। না দলের কোনো ছেলে ওকে কোথাও দেখেছে। আর সবচেয়ে বড় কথা হলো এইসব কারবারও তো আছে বন্ধ 1 মাস ধরে। রোজিনা চিন্তিত মুখ করে জবাব দিল, হ্যাঁ ভাবি এই বিষয়ে জানিয়েছিল আমাকে, বড় ভাই আর ছোট ভাইও নাকি এই নিয়ে অনেক চিন্তিত। মুসাল্লিন গম্ভীরভাবে জবাব দিলেন, বিষয়টা কেমন যেন ঘাপলা ঠেকছে আমার কাছে। আচ্ছা যাক, সেসব কথা রাখো। আমার আদরের প্রিন্সেস আর প্রিন্স এখন কোথায় সেটা বলো। রোজিনা মৃদু হাসি দিয়ে বলল, ঘড়িতে কটা বাজে দেখেছো? ওরা কি এই সময় বাড়িতে থাকে? মুসাল্লিন হাত ঘড়ির সময় দেখে নিল, সকাল 11:30 বাজে। আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম আমার 2 চাইল্ড এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। মুসাল্লিনের প্রাপ্তিসহ আরও 2 ছেলে মেয়ের বাবাও বটে, কিন্তু প্রাপ্তির কথা তার মনে আসে না তেমন। তার 2 ছেলে মেয়েই যেন তার পুরো পৃথিবী। মেয়েটা প্রাপ্তির থেকে 3 বছরের বড়, ছেলেটা প্রাপ্তির 1 বছরের ছোট হবে। রোজিনা শিকদারের প্রথম হাজব্যান্ডের মেয়ে হলো ঈশা শিকদার। সারনেম হিসেবে অবশ্য ছোট থেকেই তার নামের সাথে শিকদার ব্যবহার করা হয়। মুসাল্লিন শিকদার যে তার আসল বাবা নয় এটাও তার অজানা। মুরসালিন শিকদারের একমাত্র ছেলের নাম মুরতাসিন শিকদার রৌদ্র।
প্রাপ্তির থেকে 1 বছরের ছোট হবে সে। তবে উষা ও রৌদ্র দুজনের মধ্যে একজনেরও বাবা মায়ের অতীত সম্পর্কে জানা নেই। অপরান্তে প্রাপ্তি তো জন্মের পর থেকেই মুরসালিন নামক মানুষটার কাছ থেকে পিতা হিসেবে সামান্য আদরটুকুও পায়নি। আর সে না জেনে তার আসল পিতামাতার পরিচয়। সত্যি যদি দেওয়ান পরিবারের লোকজন প্রাপ্তিকে আগলে না নিত সে দিনটিতে, তাহলে প্রাপ্তির অস্তিত্ব পৃথিবীতে থাকতো কিনা তারও সন্দেহ আছে। মাহতাব দেওয়ান প্রাপ্তি আর আনিশাকে নিয়ে বিকেলে 4টায় এসে পৌঁছেছে ফারিসদের বাড়িতে। প্রাপ্তি আর আনিশার এত লং টার্ম জার্নি করার অভ্যেস নেই, বিধায় দুজনেই ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে। প্রাপ্তি আর আনিশা সিএনজি থেকে নেমে নিজদের কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আনিশা প্রাপ্তির কানে কানে ফিসফিসিয়ে বলল, বান্ধবী রে, কোমরটা গেল মনে হচ্ছে। প্রাপ্তি আনিশার দিকে তাকালো। আমার কি রোবটের শরীর? আমারও অনেক অবস্থা খারাপ রে বান্ধবী। মাহতাব দেওয়ান সিএনজির ড্রাইভারের পাশের সিটটাতে বসেছিল। ব্যাগ হাতে নিয়ে নেমে প্রাপ্তি আর আনিশার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। কি হলো আম্মা, জানেরা এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? মাহতাব দেওয়ান ফারিসদের বাসার দিকে ইঙ্গিত করে বলল, ওই যে বাসা, আমরা এসে পৌঁছেছি, ভেতরে ঢুকেন। প্রাপ্তি আর আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে একে অপরের হাত ধরে ভেতরে ঢুকে পড়ল। প্রাপ্তির মনে তখন নানা রং বেরঙের প্রজাপতি উড়ে চলছে। অবাধ্যভাবে মনটা না চাইতেও ফারিসকে নিয়ে ভাবতে লাগলো, ইস, যদি এই লোকটার সামনে পড়ে যায় সে, তখন তো সে লজ্জাতেই মরে যাবে। কোথায় পালাবে তখন সে? প্রাপ্তির ছোট্ট বুকটা ধুকপুক করে যাচ্ছে, মস্তিষ্ক জুড়ে অজানা অনুভূতির বিচরণ চলছে, যা সম্পূর্ণ হালাল। প্রাপ্তি হয়তো ছোট হওয়ায় অনুভূতিটা ঠিক সন্ধান করে উঠতে পারছে না, তবে পৃথিবীর সবচেয়ে হালাল অনুভূতিটাই তার দেহ মন জুড়ে এখন খেলা করছে। আল্লাহ তাআলা পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে দুজন মানুষকে কাছাকাছি নিয়ে আসে, দুজনের মধ্যে রহমতের সৃষ্টি করে, একে অপরের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়। প্রাপ্তি আর আনিশাকে দেখে বারিশা আর মোনালিসা ড্রয়িং রুম থেকে ছুটে আসলো। মাহতাব তাদের পিছু পিছু এসে দাঁড়ালো। প্রাপ্তি আর আনিশা বারিশা আর মোনালিসাকে সালাম দিল। বারিশা সালামের উত্তর নিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরে প্রাপ্তির কপালে চুমু দিল। বারিশা প্রাপ্তিকে ছাড়তেই মোনালিসা তার ছোট্ট বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। মোনালিসা প্রাপ্তির মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কেমন আছিস আমার টিয়া পাখি? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো আমার মিষ্টি আপু মনি? আলহামদুলিল্লাহ ভালো আছি টিয়া পাখি। বারিশা আর মোনালিসা তারপর আনিশা আর মাহতাবের কাছে কুশল বিনিময় করলো। সময় গড়িয়ে এখন সন্ধ্যা। ফারিসের বাড়িতে আসার কোনো নামই নেই। মোশাররফ দেওয়ান বিকেলের দিকে অফিসের কাজ শেষ করে ফিরে এসেছে। দুই ভাই মাগরিবের নামাজ আদায় করে এখন চা পান করছেন। গম্ভীর মুখ করে দুজনেই কিছু একটা বিষয় নিয়ে আলাপচারিতায় মগ্ন আছে তারা। বারিশা রাতে রান্না করতে ব্যস্ত। রিপা নামের গৃহকর্মী তার হাতে হাতে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। প্রাপ্তি আনিশা দুজনেই মোনালিসার সাথে বসে গল্প জুড়ে দিয়েছে এখন। তবে এতটা পথ জার্নি করে এসে সত্যি ক্লান্ত হয়ে আছে প্রাপ্তি আর আনিশা। প্রাপ্তি ইতোমধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, তাই দুজনেই ঠিক করলো আজকে আর তারা পড়তে বসবে না। কাল ভোর সকাল থেকেই একদম ফজরের নামাজ আদায় করেই পড়তে বসবে, তারপর সারাদিন পড়া রিভাইজ করে নিবে। কালকের দিনটাই আছে কেবল তাদের হাতে, এর পরের দিন সকাল থেকেই পরীক্ষা শুরু হবে তাদের। প্রাপ্তি, আনিশা, মোনালিসা তিনজন গল্পে মজে চোখের পলকেই 10টা বাজিয়ে দিয়েছে। বারিশা তাদের নিচে আসতে হাত ছেড়ে ডেকে যাচ্ছে, এই তোরা নিচে আয় তো জলদি, খাবার দাবার মুখে দিতে হবে না নাকি? খেয়েটে আবার গল্প করতে বসিস, এখন আয় খাওয়াটা শেষ করে যা। তিনজনই বারিশার কথা শুনে নিচে নেমে এলো। প্রাপ্তির ভয় লাগছে একটু, রাত 10টা বাজে, এখন তো অন্তত ডাক্তার সাহেবের বাসায় ফেরার সময় হয়েছে। প্রাপ্তি মনে মনে ভাবতে লাগলো, ডাক্তার সাহেব ফিরেও এসেছে হবে হয়তো। এসব চিন্তা করতে করতে প্রাপ্তি সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ফারিসের মুখোমুখি হতে হবে ভেবেই প্রাপ্তির ভয়ে সিটিয়ে গেল। সবাই খেতে বসলে মাহতাব দেওয়ান আর মোশাররফ দেওয়ান ফারিসের খোঁজ করলো। মোশাররফ দেওয়ান বারিশার দিকে তাকিয়ে বলল, তোমার গুণধর ছেলে এখনো বাড়িতে আসেনি বুঝি? তার জন্য প্রতীক্ষা করতে করতে রাত 10টা বেজে গেল। তোমার ছেলের ডিনারের আগে ফিরে আসবি বলে রাত 10টা বাজিয়ে দিল, তবুও এখনো লাপাত্তা। বারিশা মৃদু আওয়াজে বলল, ছেলে তো শুধু আমার একার, মনে হয় তার না। আখেরকার ছেলে তো বাপের মতোই হয়েছে,
কাজে ডুবে গেলে বাপের যেমন দুনিয়াদারির কোনো হুঁশ থাকে না, ছেলের তেমনই হুঁশ থাকে না। পরিশেষে সব বিষয়ে আবার আমারই কথা শুনতে হয়। বারিশা কথাগুলো আস্তে আস্তে বললেও এখন আওয়াজ একটু উঁচু করেই জবাব দিল। আমার ছেলের কথা বলছেন আপনি? সে তো গুণধরই বটে। তা না হলে পরিবার পরিজন ছেড়ে এত রাতের বেলায় বিনা টাকায় কোনো দরিদ্র বাচ্চার হার্টের অপারেশন করতো? বারিশার এক কথায় মোশাররফ দেওয়ান সহ ডাইনিং টেবিলে বসে থাকা সবাই থবির হয়ে বসে পড়ল। আসলেই তো, এখনের জামানায় কে কার জন্য এতটুকু করে? এতেই কি প্রমাণিত হয় না ফারিস এক কথায় খাঁটি নিখাত হীরা? ফারিস প্রতিদিন রাত 9টা নাগাদ বাসায় ফিরে আসে। মাঝে মাঝে একটু ঝামেলা থাকলে তার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আজও তেমনটাই হয়েছিল। ফারিসের ফিরতে দেরি হয়ে যাওয়ায় বারিশা ফারিসকে কল করেছিল। ফারিস তখন তাকে জানিয়েছিল তার একটু ইমার্জেন্সি এসে গিয়েছে, ফিরতে রাত হয়ে যাবে। ফারিস আজ 8টা নাগাদ রেডি হয়ে গিয়েছিল বাড়ি ফেরার জন্য। প্রাপ্তিকে দেখার জন্য তার নিষ্পিস করছিল কেবল। কতদিন হয়ে গেছে সে তার ছোট্ট মিষ্টি ফুলটাকে চোখের সামনে দেখতে পায় না। তাই আজ হয়তো প্রাপ্তিকে দেখতে পাবে লোভে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে চেয়েছিল। কিন্তু আসার সময় অসহায় এক মায়ের কান্নায় ফারিসের পা দুটো থেমে গিয়েছিল। মহিলাটি জীর্ণ রোগা শরীর নিয়ে সার্জিক্যাল বিভাগের মেঝেতে বসে দুহাত মেলে কান্না করছিল। মহিলাটির পাশেই তার স্বামী, কোলে নিস্তেজ অবস্থায় পড়ে থাকা 5 বছরের এক নাবালক মেয়ে বাচ্চা। মেয়েটির এই মুহূর্তে হার্টের অপারেশন না করানো হলে যে কোনো মুহূর্তে নিষ্পাপ মেয়েটির হৃদস্পন্দন থেমে যেতে পারে। মেয়েটির বাবা মা সন্তানের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে না পারায় মেয়ের মৃত্যু নিশ্চিত বুঝে কান্নায় ভেঙে পড়েছিল। ফারিস এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় এই মেয়ের সব চিকিৎসা খরচ সে বহন করবে এবং বিনা পয়সায় সে মেয়েটির হার্টের অপারেশন করবে। কিছুক্ষণ আগেই মেয়েটিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ফারিস মূলত সেখানেই মেয়েটির হার্ট অপারেশন করতে ব্যস্ত হয়ে আছে এখন। কিছুদিন ধরে ঢাকার টিএসসির চত্বরে এক নতুন পাগলের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে। পাগলটার মাথার চুল ও দাড়ি মোজ সামান্য বাড়ন্ত অবস্থায় আছে। অনেক দিন ধরে গোসল না করায় পাগলটার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পাগলটার গায়ের পোশাক বলতে একটা শার্ট আর প্যান্ট, সেগুলো ময়লায় জরাজীর্ণ। পাগলটার প্যান্ট হাঁটুর উপরে উঠে আছে, শার্টটাও অনেক জায়গায় ছেঁড়া। পাগলটার গায়ে অতিরিক্ত আঘাতের ক্ষত থাকায় সেখানে মাছি এসে বসে বারবার। পাগলটার হাত নাড়িয়ে ক্ষণে ক্ষণে মাছি তাড়ায়, তাও বিরক্ত হয়ে চুপচাপ রাস্তার কোণে শুয়ে থাকে। পাগলটা ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে এর ওর হাত থেকে খাবার টান মেরে নিয়ে পালায়, নয়তো খাবারের দোকানের সামনে গিয়ে অসহায় ভঙ্গিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। পাগলটা এর ওর কাছে হাত পাতে, টাকা পেলে তা নিয়ে খাবারের দোকানে ছুটে গিয়ে খাবার কিনে রাক্ষসের মতো গিলতে থাকে। দিন ধরে এই পাগলটা টিএসসির চত্বরে এইসবই করে যাচ্ছে। রাত হলে গুটিসুটি মেরে এখানেই পড়ে থাকে। প্রকৃতিতে শীতকাল বিরাজমান হয়, পাগলটার ঘুমেও খুব অসুবিধে হচ্ছে। কে যেন দয়া করে পাগলটাকে একটা পাতলা কম্বল দান করেছে, সেটা দিয়েই কোনো রকম শীত নিবারণ করে পাগলটা। প্রাপ্তি, নিশিতা, মোনালিসা তিনজন গল্প করতে করতে একটু শুয়েছিল। তিনজন এক রুমে এক বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে সেই ঘুম দিয়েছে। ফারিস অটি শেষ করে 12টার দিকে বের হলো। অনেক রাত হয়ে গিয়েছে বিধায় সে আর বসে না থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। বাসায় ফেরার সময় ফারিসের চোখ বারবার প্রাপ্তির মায়াবী মুখখানা ভেসে উঠছিল। ফারিস 1 মাস প্রাপ্তির সাথে সরাসরি কথা না বললেও প্রাপ্তির প্রতিটি পদচারণের হিসাব সে রেখেছে। প্রাপ্তির সেফটির জন্য 2জন গার্ডও ঠিক করে দিয়ে এসেছিল। গার্ডরা যে প্রাপ্তিকে ফলো করতো তা প্রাপ্তির অজানা ছিল। মাহতাব দেওয়ান অবশ্য এই ব্যাপারটা অবগত ছিল। মাহতাব দেওয়ানের কাছেও ফারিস ফোন করে প্রাপ্তির খোঁজ খবর নিয়েছে, তবে এসব প্রাপ্তির অজানা। তার ধারণা ফারিস হয়তো তাদের বিয়ের ব্যাপারটা ভুলেই গিয়েছে। প্রাপ্তির হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে যাওয়ায় কাচুমাচু করে উঠে বসলো। ঘড়িটায় চোখ বুলাতেই দেখলো 12টা 30 বাজে। আনমনে প্রাপ্তি নিজের ভ্রুজোড়া কুঁচকে নিল। আনমনেই প্রাপ্তি বিড়বিড় করতে লাগলো, এত রাত হয়ে গিয়েছে, কি জানি ডাক্তার সাহেব কি এখনো ফেরেনি নাকি? প্রাপ্তি নিজের উপর থেকে কম্বল সরিয়ে মোনালিসা আর আনিশার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে নড়ে প্রাপ্তি বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর সে পা টিপে টিপে বেরিয়ে এলো, মোনালিসার দরজার সামনে দাঁড়ালো। প্রাপ্তি ভয়ে ভয়ে মোনালিসার দরজার সামনে দাঁড়িয়ে ফারিসের রুমটার একবার উকি দিল। সে দেখলো ফারিসের রুমের দরজাটা লাগানো। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না ফারিস ভেতরে আছে কি নেই।
প্রাপ্তি আবার ফারিসের রুমের দরজার দিকে উকি দিতেই লম্বা খাম্বার মতো লোকটাকে দেখতে পেল। খাম্বার মতো বলার কারণ, ফারিস অনেক উঁচু হওয়ায় ফারিসকে প্রাপ্তির কাছে খাম্বার মনে হয়। প্রাপ্তি নিজেকে ফারিসের সামনে চুনোপুটি শরীরের প্রাণী আর ফারিসকে বিশাল খাম্বা মনে হয়। প্রাপ্তি ফারিসের দরজার দিকে উকি দিয়ে ফারিসকে রুমে ঢুকতে দেখেই নিজেও রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফারিস তার পাশের রুমের দরজার ছায়ার মতো কিছু একটা নড়াচড়া লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ল। মোনালিসার রুমের দিকে ফারিসের চোখ পড়তেই একটা ফর্সা পা দেখতে পেয়ে সে থমকে দাঁড়ালো। পাটায় সোনার নুপুর পরা। নুপুরটার দিকে চোখ পড়তেই ফারিসের মুখের আদলে কিছুটা হাসি রেখা দেখা দিল। এই নুপুর জোড়া ফারিস বিদেশ থেকে আসার সময় প্রাপ্তির জন্য এনেছিল, তবে এর আগে ফারিস এগুলো প্রাপ্তির পায়ে পড়তে দেখেনি। নুপুর জোড়া প্রাপ্তির পায়ে খুব সুন্দর মানিয়েছে। প্রাপ্তির ফর্সা পায়ে খাঁটি সোনার নুপুর জ্বলজ্বল করে জ্বলছে। ফারিসের মস্তিষ্ক সচল হতেই সে বুঝতে পারল প্রাপ্তি আসলে তার দিকেই উকি দিচ্ছিল। এখন প্রাপ্তিকে আবার রুমের ভেতরে চলে যেতে দেখে ফারিস ভ্রু কুঁচকে নিল। ফারিস নিজের গলা ঝেড়ে বলে উঠল,